বন্ধুরা, আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে সত্যজিৎ রায়ের মজার গল্প টেরোডাক্টিলের ডিম। বদনবাবু অফিসের পর আর কার্জন পার্কে আসেন না। আগেই ছিল ভালো। সুরেন বাড়ুজ্যের স্ট্যাচুর পাশটায় ঘণ্টাখানেক চুপচাপ বসে বিশ্রাম করে তারপর ট্রামের ভিড়টায় একটু কমলে সন্ধ্যায় সন্ধ্যায় ঠাকুর লেনে বাড়ি ফিরতেন। এখন ট্রামের লাইন ভিতরে এসে পড়ায় পার্কে বসার আর সে আনন্দ নেই। অথচ এই ভিড়ে গলদঘর্ম অবস্থায় ঝুলতে ঝুলতে বাড়ি ফেরাই বা যায় কী করে? আর শুধু তাই নয়, দিনের মধ্যে একটা ঘন্টা অন্তত একটু চুপচাপ বসে থেকে কলকাতার যেটুকু খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটুকু উপভোগ করা। এ না হলে বদনবাবুর যেন জীবনেই বৃথা। পেশায় একজন কেরানি হলেও কল্পনাপ্রবণ তিনি। এই কার্জন পার্কেই বসে মনে মনে তিনি কত গল্পই ফেঁদেছেন, কিন্তু লেখা হয়ে ওঠেনি কোনো দিনও। সময় কোথায়? লিখলে হয়তো নামটাম করতে পারতেন, এমন বিশ্বাস তার আছে। অবশ্য গল্পগুলো যে সবই মাঠে মারা গেছে তা নয়। তার পঙ্গু ছেলে বিলু এখন বড় হয়েছে, 7 বছর বয়স তার। সে বিছানা ছেড়ে উঠতে পারে না, ফলে তার অনেকখানি সময় হয় মার কাছে না হয় বাবার কাছে গল্প শুনে কাটে। জানা গল্প, ছাপা গল্প, ভূতের গল্প, হাসির গল্প, দেশ বিদেশের রূপকথা, উপকথা প্রায় সবই তার গত 3 বছরে শোনা হয়ে গেছে, কম করে 1000 গল্প। ইদানিং বদনবাবু তাকে রোজ রাত্রে শোয়ার আগে একটি করে নতুন গল্প বানিয়ে বলেছেন। এই গল্প তার কার্জন পার্কে বসেই বানানো। কিন্তু গত 1 মাসে এ নিয়মের ব্যতিক্রম ঘটেছে অনেকবার। যে কটি গল্প বলেছেন তাও যে তেমন জমেনি তা বিলুর মুখ দেখেই বোঝা গেছে। তা হবে নাই বা কেন? একে তো এমনিতেই অফিসে কাজের চাপ, তার ওপরে বিশ্রামের জায়গাটির সঙ্গে চিন্তার সুযোগটিও যে লোপ পেয়েছে। কার্জন পার্ক ছাড়ার পর কদিন লালদিঘির ধারটায় গিয়ে বসেছিলেন, ভালো লাগেনি। টেলিফোনের ওই অতিকায় বাড়িটা আকাশের অনেকখানি খেয়ে ফেলে সব মাটি করে দিয়েছে। তারপর অবশ্য লালদিঘির মাঠেও চলে এসেছে ট্রামের রাস্তা, এবং বদনবাবুও বিশ্রামের অন্য জায়গা খুঁজতে বাধ্য হয়েছেন। আজ তিনি এসেছেন নদীর ধারে, ঘাটের দক্ষিণে রেল লাইনের ধার দিয়ে পোয়াটাক পথ গিয়ে এই বেঞ্চ। ওই দেখা যাচ্ছে তোপের কেল্লা, লোহার শিকের মাথায় বলটা এখনও রয়েছে, যেন কাঠির ডগায় আলুর দম। বদনবাবুর স্কুলের কথা মনে পড়ে গেল। একটা বাজলেই গুরুম করে তোপের শব্দ, আর টিফিনের ছুটি, আর হেডমাস্টার হরিনাথবাবুর ট্যাগ ঘড়ি মেলানো। জায়গাটা ঠিক নির্জন বলা চলে না। সামনেই নদীতে সার সার নৌকা বাঁধা, আর তার ওপরে মাঝিমাল্লাদের কথাবার্তা। দূরে একটা ছাই রঙের জাপানি জাহাজ এসে নোঙর ফেলেছে। আরও দূরে খিদিরপুরের দিকটায় সন্ধ্যায় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে মাস্তুল আর কপিকলের ঝাড়। বাহ, বেশ জায়গা, বেঞ্চটায় বসা যাক। ওই যে শুকতারা, স্টিমারের ধোয়ার ভিতর দিয়ে আবছা আবছা দেখা যায়। বদনবাবুর মনে হলো যেন অনেক দিন তিনি এতখানি আকাশ একসঙ্গে দেখেননি। আহ, কি বিরাট, কি বিশাল! এমন না হলে কল্পনার পাখি ডানা মেলে উড়বে কী করে? বদনবাবু ক্যাম্ব্রিজের জুতাটা খুলে পায়ের ওপরে পা তুলে বাবু হয়ে বসলেন। আজ তিনি একটা কেন, অনেকগুলো গল্পের প্লট ফাঁদবেন এখানে বসে। এতদিনের অভাব মিটিয়ে নেবেন। বিলুর খুশি ভরা মুখটা তিনি যেন চোখের সামনে দেখতে পেলেন। নমস্কার। এই রে, এখানেও ব্যাঘাত! বদনবাবু ফিরে দেখলেন একটি লিকলিকে রোগা লোক, বছর 50 বয়স, পরনে খয়েরি কোট প্যান্ট, কাঁধের চটের থলি। সন্ধ্যার ফিকে আলোয় মুখ ভালো বোঝা যাচ্ছে না, তবে চোখের দৃষ্টি যেন অস্বাভাবিক তীক্ষ্ণ। আর ওটা কি, স্টেথোস্কোপ নাকি? ভদ্রলোকের বুকের কাছে একটি ঝুলায়মান যন্ত্র থেকে 2টি রবারের নল বেরিয়ে তার কানের মধ্যে ঢুকেছে। আগন্তুক মৃদু হেসে বললেন, বিরক্ত করছি না তো? কিছু মনে করবেন না, আপনাকে এখানে আগে কখনো দেখিনি তাই। বদনবাবু বেজায় বিরক্ত হলেন। বেশ তো নিরিবিলিতে ছিলাম রে বাবা, কেন মিছে গায়ে পড়ে আলাপ করা? সব মাটি হয়ে গেল। বেচারি বিলুকে কী কৈফিয়ত দেবেন তিনি? মুখে বললেন, আগে আসেনি তাই দেখেননি আর কি। এত বড় শহরে দেখার চেয়ে না দেখার লোকের সংখ্যাই বেশি নয় কি? আগন্তুক বদনবাবুর শ্লেষ অগ্রাহ্য করে বললেন, আমি আসছি আজ 4 বছর ধরে, সমানে, ঠিক এইখানে, এই একই জায়গায়, এই বেঞ্চতে। এটাই আমার এক্সপেরিমেন্টের জায়গা কি না? এক্সপেরিমেন্ট? গঙ্গার ধারে খোলা মাঠে আবার এক্সপেরিমেন্ট কি? লোকটা ছিটগ্রস্ত নাকি? কিংবা যদি অন্য কিছু হয়, গুন্ডা টুন্ডা জাতীয় কিছু? কলকাতা শহর তো, কিছুই বলা যায় না। সর্বনাশ,
বদনবাবু আজ বেতন পেয়েছেন। পকেটের ভিতর রুমালে বাঁধা দুখানা কড়কড়ে 100 টাকার নোট, তাছাড়া পকেটে মানিব্যাগে নোট, খুচরা মিলিয়ে 55 টাকা 32 নয়া পয়সা। বদনবাবু উঠে পড়লেন। সাবধানের মান নেই। সে কি মশাই, চললেন নাকি? রাগ করলেন? না না, রাগ করব কেন? তবে এই মাত্রই তো বসলেন, এর মধ্যেই আবার উঠছেন। সত্যিই তো, তিনি এমন ছেলে মানুষ করছেন কেন? ভয় কিসের? 30 মিটার দূরে সামনের নৌকাগুলোতে অন্তত শখানেক লোক। বদনবাবু তাও বললেন, যাই, দেরি হয়ে যাচ্ছে। দেরি? মাত্র তো 5:30। অনেকখানি পথ যেতে হবে তো। কতখানি? সেই বাংলা বাজারে। আরে, তাও যদি বলতেন শ্রীপুর কি চুচড়ো, কিংবা নিদেন পক্ষে দক্ষিণেশ্বর, তাও কম নাকি? ট্রামে করে পাক্কা 40 মিনিট, তার উপর 10 মিনিটের হাঁটা তো আছেই। তা ঠিক আছে। আগন্তুক হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। তারপর বিড়বিড় করে বললেন, 40 যোগ 10, 50। আমি আবার মিনিট ঘন্টার হিসাবটায় ঠিক অভ্যস্ত নই। আমার হচ্ছে, বসুন না, একটুখানি বসে যান। বদনবাবু বসলেন। আগন্তুকের গলার স্বর আর চোখের চাহনির মধ্যে কি জানি একটা আছে, যার জন্য বদনবাবু তার অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। মনে মনে ভাবলেন, এটাই বোধহয় হিপনোটিজম। আগন্তুক বললেন, আমি যাকে তাকে আমার পাশে বসতে বলি না। আপনাকে দেখে মনে হলো আপনি চিন্তাশীল লোক। কেবলমাত্র টাকা আনা পায়ের হিসাব নিয়ে পৃথিবীর মাটি আঁকড়ে পড়ে থাকেন না, যেমন আরও 99.9% লোকে থাকে। কেমন, ঠিক বলিনি? বদনবাবু আমতা আমতা করে বললেন, হ্যাঁ মানে? তাছাড়া আপনি বিনয়ীও, সেও ভালো। গর্ব আমি পছন্দ করি না। অহংকার করতে চাইলে আমার চেয়ে বেশি কেউ করতে পারত না। আগন্তুক থামলেন। তারপর কান থেকে নল দুটো খুলে যন্ত্রটা পাশের বেঞ্চের ওপর রেখে বললেন, ভয় হয়? অন্ধকারে আবার অসাবধানে সুইচে হাত পড়ে গেলেই কেলেঙ্কারি। বদনবাবুর ঠোঁটের ডগায় একটা প্রশ্ন সে আটকে ছিল, এবার বেরিয়ে পড়ল। আপনার ওই যন্ত্রটা কি স্টেথোস্কোপ না অন্য কিছু? ভদ্রলোক প্রশ্নটা সম্পূর্ণ অগ্রাহ্য করে গেলেন। লোকটা ভারী অভদ্রত। উত্তরের বদলে একটা অবান্তর প্রশ্ন করে বসলেন, আপনি লেখেন? লিখি মানে? গল্প। গল্প হোক, প্রবন্ধ হোক, অথবা অন্য যা কিছুই হোক, ব্যাপারটা হচ্ছে ও জিনিসটা আমার ঠিক আসে না। অথচ এত সব কীর্তি, এত অভিজ্ঞতা, এত গবেষণা, এগুলো সব ভবিষ্যতের জন্য লিখে যেতে পারলে ভালো হতো। অভিজ্ঞতা, গবেষণা? লোকটা বলে কি? লোকটা বলে চলেছে, পর্যটক করকম দেখেছেন? লোকটার প্রশ্নগুলোর সত্যিই কোনো মাথামুন্ডু নেই। পর্যটক একটা দেখারই বা ভাগ্য কতজনের হয়? বদনবাবু বললেন, পর্যটক যে 1 রকমের বেশি হয় তাই তো জানতাম না। সে কি 3 রকম যে কেউ বলতে পারে? জলচর, স্থলচর আর ব্রহ্মচর। প্রথম দলে ভাস্কো ডা গামা, ক্যাপ্টেন স্কট কলম্বাস ইত্যাদি। স্থলে হিউয়েন সাং, মাঙ্গো পার্ক, ডেভিড লিভিংস্টোন, আর আমাদের গ্লোবট্রটার উমেশ ভট্টাচার্য পর্যন্ত। আর আকাশে ধরুন প্রফেসর পিকার্ড, যিনি বেলুনে 50,000 ফুট উঠেছিলেন, আর এই সেদিনের ছোকরা গ্যাগারিন। অবশ্য এগুলো সবই খুবই মামুলি। আমি যে ধরনের পর্যটকের কথা বলছি সেটা জলেও নয়, মাটিতেও নয়, আকাশেও নয়। তবে কালে, মানে কালের মাঝে, মানে সময়ের মাঝে ঘোরাফেরা, অতীতকালে পাড়ি, আগামীকালে সফর, ইচ্ছে মতো ভূত ভবিষ্যতে যাওয়া আসা। বর্তমানে তো আছি, তাই ওটা নিয়ে আর মাথা ঘামাই না। এতক্ষণে বদনবাবুর কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। বললেন, এই জিওএসের কথা বলছেন তো? টাইম মেশিন, সেই যে একটা সাইকেলের মতো মেশিনে চেপে একটা হ্যান্ডেল ঘোরালেই অতীত যুগে, আর একটা টানলেই ভবিষ্যতে চলে যায়। সেই যে গল্পটা নিয়ে একটা বিদেশি সিনেমা হয়েছিল। লোকটা একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, সেসব তো গল্প, আমি বলছি সত্য ঘটনা, মানে আমার ঘটনা, আমার অভিজ্ঞতা, আমারই মেশিন। কোনো বড় লেখকের মন গড়া গাঁজাখুরি গল্প নয়। কোথায় যেন একটা স্টিমারের সিটি বেজে উঠল। বদনবাবু ঈষৎ চমকে হাত দুটোকে চাদরের ভেতর ঢুকিয়ে জড়সড় হয়ে বসলেন। কিছুক্ষণ পরে নৌকার বাতিগুলো ছাড়া আর কিছুই দেখা যাবে না। ঘনায়মান অন্ধকারে আর একবার আগন্তুকের মুখের দিকে চাইলেন বদনবাবু। সন্ধ্যার আকাশের শেষ রংটুকু তার চোখের মণিতে দেখতে পেলেন। আগন্তুক আকাশের দিকে মুখটা তুলে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হাসি পায়?
300 বছর আগে এইখানে ঠিক এই বেঞ্চটার জায়গায় একটা কুমির আর তার মাথার উপর একটি বক বসে রোদ পোহাচ্ছিল। ওই খড়ের নৌকাটার জায়গায় একটা পালতোলা ওলন্দাজ জাহাজের ডেক থেকে এক নাবিক একটা গাদা বন্দুক দিয়ে কুমিরটাকে মারে। এক গুলিতেই কুমিরটা শেষ। বকটি ঝাপটিয়ে উড়ে পালানোর সময় তার একটি পালক খসে আমার পায়ের সামনে পড়ে। এই সেই পালক। আগন্তুক থলির ভিতর থেকে একটা ধবধবে সাদা পালক বের করে বদনবাবুর হাতে দিলেন। লাল ছিটে ফোঁটাগুলো কি? বদনবাবুর গলা ধরে এসেছে। আগন্তুক বললেন, কুমিরের রক্ত খানিকটা ছিটকে বকটার গায়ে পড়েছিল। বদনবাবু পালকটা ফেরত দিলেন। আগন্তুকের চোখের আলো মিলিয়ে এসেছে। নদীর স্রোতে কচুরিপানা ভেসে যাচ্ছিল। এখন আর প্রায় দেখা যায় না। জল, মাটি, আকাশ সব ঘোলাটে একাকার হয়ে আসছে। এটা বুঝতে পারছেন কি জিনিস? বদনবাবু হাতে নিয়ে দেখলেন একটা লোহার ছোট্ট 3 কোনা ফলক। মাথাটা ছুচালো। আগন্তুক বললেন, 2000 বছর আগে নদীর মাঝামাঝি ওই বয়াটার কাছ দিয়ে একটা মকরমুখ জাহাজ বাহারের ফুলকাটা পাল তুলে সমুদ্রের দিকে চলছিল। সওদাগরি জাহাজ বোধহয়, বাণিজ্য করতে চলেছে। পশ্চিমের বাতাসে 34 তারের ছপছপানি শুনতে পাচ্ছি এইখান থেকে। আপনি? হ্যাঁ, আমি না তোকে। এইখানে ঠিক এই বেঞ্চটার জায়গায় একটা বটগাছের পিছনে লুকিয়ে আছি। লুকিয়ে কেন? বাধ্য হয়ে। এমন বিপদসংকুল জায়গা তা তো জানা ছিল না। ইতিহাসের পাতায় তো আর এসব লেখা ছিল না। বাঘটাঘের কথা বলছেন? বাঘের বড়টা মানুষ। আমার এই কোমর অবধির উঁচু নাক, থ্যাবড়া মিশকালো রং এর বন্য মানুষ, কানে কড়ি, নাকে আংটা, গায়ে উল্কি, হাতে তীর ধনুক, তীরের ডগায় বিষাক্ত ফলা। বলেন কি? ঠিকই বলেছি, এক বর্ণও মিথ্যে নেই। আপনি দেখেছিলেন? শুনুন না। বৈশাখ মাস তখন। হঠাৎ ঝড় উঠল, একেবারে আদিম ঝড়। এমন ঝড় আর ওঠে না। সেই মকরমুখ জাহাজ চোখের সামনেই পানিতে তলিয়ে গেল। তারপর থেকে একটি লোক ভাঙা তক্তায় চেপে হাঙর কুমিরের হাত থেকে রক্ষা পেয়ে কপাল জোরে ডাঙায় এসে দাঁড়ালো। আর ওরে বাবা! কি সেই বন্য মানুষ, তার কি দশা করলো সে আপনি নিজের চোখে না দেখলে, অবশ্য আমিও শেষ পর্যন্ত দেখতে পারিনি। একটা তীর ঠিক আমার পাশেই বটের গুড়িটায় এসে বিঁধেছিল। সেটাকে হাতে নিয়ে সুইচ টিপে বর্তমানে ফিরে আসি। বদনবাবু হাসবেন না কাঁদবেন না অবাক হবেন তা বুঝতে পারছিলেন না। ওই সামান্য একটা যন্ত্র আর ওই দুটো নলের মধ্যে এত বড় জাদু আছে নাকি? তাও কি সম্ভব? আগন্তুক বদনবাবুর মনের প্রশ্নটা হয়তো আন্দাজ করে বললেন, এই যে দেখছেন যন্ত্রটি, কানের ভিতর এর নল দুটো ঢুকিয়ে এই ডান দিকের সুইচটা চাপলেই ভবিষ্যতে, আর বাঁ দিকেরটাতে চাপলেই অতীতে চলে যাওয়া যায়। কোন যুগের কোন সময়টিতে যেতে চান সেটাও এই দাগ কাটা স্বর্ণলেখার চাকার ওপর কাটা ঘুরিয়ে ঠিক করে নেওয়া যায়। অবশ্য 20-25 বছর এদিক ওদিক হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু তাতে বিশেষ কিছু এসে যায় না। সস্তায় তৈরি জিনিস তো, তাই অত অ্যাকিউরেট নয় আর কি। সস্তা বুঝি? এবার বদনবাবু সত্যিই অবাক। সস্তা মানে অবশ্য কেবল পয়সার দিক দিয়েই। এর পেছনে রয়েছে 6000 বছরের বৈজ্ঞানিক অভিজ্ঞতা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি। আজকাল লোকে ভাবে বিজ্ঞানের যত কারসাজি সবই বুঝি পশ্চিমে, এ উপমহাদেশে আর কি হচ্ছে। আরে বাবা, এ দেশে যা হচ্ছে তা কি আর ঢাক পিটিয়ে হচ্ছে? তা হচ্ছে সব গোপনে, অগোচরে, লোকচক্ষুর আড়ালে। নাম জাহির করার ব্যাপারটা আমাদের দেশে কোনো কালেই ছিল না, এখনও নেই। যারা আসল গুণী তাদের হয়তো আপনি দেখাই পাবেন না কোনো দিন। দেখুন না ইতিহাসের দিকে। এই যে পশ্চিমের বৈজ্ঞানিকেরা বড় বড় অঙ্কের হিসাব কষে, ফর্মুলা কষে সব বড় বড় আবিষ্কার করে নাম কিনছেন, এই অঙ্কের গোড়ার কথাটা জানেন? গোড়ার কথা? কি গোড়ার কথা? বদনবাবু তা জানেন না। আগন্তুক বললেন, শূন্য। শূন্য? শূন্য? হ্যাঁ, 0। বদনবাবু ভ্যাবাচ্যাকা খেয়ে আকাশ পাতাল ভাবতে লাগলেন। 1 2 3 4 5 6 7 8 9 0। এই 10টার বেশি আর সংখ্যা নেই। শূন্য অর্থাৎ ফক্কা। অথচ 1-এর পিঠে শূন্য দিলে হয় 10, 9-এর 1 বেশি। ম্যাজিক। ভাবলে কুলকিনারা পাবেন না, অথচ আমরা মেনে নিচ্ছি। কেন মানছি তাও বুঝতে পারবেন না। কিন্তু এই 9টি সংখ্যা আর শূন্য, এই দিয়ে রাজ্যের যত অঙ্ক, যত হিসাব, যত ফর্মুলা,
যোগ বিয়োগ গুণ ভাগ, ত্রৈরাশিক ভগ্নাংশ, ডেসিমাল অ্যালজেব্রা, অ্যারিথমেটিক ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, অ্যাটম রকেট, রিলেটিভিটি। এর একটু এই 10টি সংখ্যা ছাড়া হবার জো নেই। আর এই সংখ্যা এলো কোথা থেকে জানেন? ভারতবর্ষ। এখান থেকে আরব দেশ, আরব থেকে ইউরোপ, এবং তারপর সারা পৃথিবী। বুঝেছেন? এর আগে কি ছিল জানেন? বদনবাবু আবার ডানে বায়ে মাথা নাড়লেন। সত্যি তার জ্ঞান কত সীমাবদ্ধ। আগন্তুক বললেন, আগে ছিল রোমান পদ্ধতি, সংখ্যা নেই, কেবল অক্ষর। 1 হলো আই, 2 হলো 2টা আই, 3 হলো 3টা আই, কিন্তু 4 হয়ে গেলে আবার 2 অক্ষর, একটা আই আর ভি, আর 5 হলো 1 অক্ষর ভি। নিয়মের কোনো মাথামুন্ডু নেই। বাংলায় 1962 লিখতে 4 অক্ষর লাগে, আর রোমানে কত জানেন? কত? 7। এম সি এম ডি সি, 2টা আই। বুঝলেন কিছু? 888 লিখতে বাংলার 3 অক্ষরের জায়গায় রোমানে কত লাগে জানেন? 1 ডজন। ডি সি সি সি, এল এক্স এক্স এক্স, ভি আই আই আই। এই হারে বিজ্ঞানের বড় বড় ফর্মুলা লিখতে বৈজ্ঞানিকদের কী অবস্থা হতো ভাবতে পারেন? 30 পেরোতে না পেরোতে দেখতেন হয় সব চুল পেকে গেছে, না হয় টাক পড়ে গেছে। আর চাঁদে রকেট পাঠানোর ব্যাপারটা তো নির্ঘাত আরও হাজার হাজার বছর পিছিয়ে যেত। ভেবে দেখুন, আমাদের এই দেশের একটি অজ্ঞাত লোকের আশ্চর্য বুদ্ধির জোরে অঙ্কের ভোল পাল্টে গেল। আগন্তুক দম নেবার জন্য থামলেন। টাউন ক্লকের ঢং ঢং শব্দ ভেসে আসছে। 6টা বাজলো। আলো হঠাৎ বাড়ল কেন? বদনবাবু পূব দিকে চেয়ে দেখলেন গ্র্যান্ড হোটেলের ছাদের পিছন দিয়ে চাঁদ উঠেছে। আগন্তুক বললেন, আগে যেমন এখনও তাই। দেশে অনেক লোক আছে যাদের নামধাম কেউ জানেও না, জানবেও না, কিন্তু তাদের বিদ্যা বুদ্ধি পশ্চিমের কোনো বৈজ্ঞানিকের চেয়ে কম নয়। এদের সাধারণত কাগজ, পেন্সিল, বইপত্র, ট্যাবলেটরির কোনো দরকার হয় না। এরা নিরিবিলি চুপচাপ বসে ভাবেন, আর মাথার মধ্যে ভারী ভারী ফর্মুলা কষে ভারী ভারী সমস্যার সমাধান করেন। আগন্তুক থামতে বদনবাবু মৃদু স্বরে বললেন, আপনি কি তাদের মতোই একজন? ভদ্রলোক বললেন, না, তবে এমন একজন লোকের সাক্ষাৎ বরাত জোরে একবার আমি পেয়েছিলাম। এখানে নয় অবশ্য, এই এলাকাতেই নয়। জোয়ান বয়সে পায়ে হেঁটে অনেক ঘুরেছি পাহাড়ে টাহাড়ে। তাদেরই একটাতে অসাধারণ এক ব্যক্তি, নাম গণিতানন্দ। ইনি অবশ্য লিখেই অঙ্ক করতেন। ইনি যেখানে থাকতেন তার আশেপাশে 30 মাইলের মধ্যে পাহাড়ের গায়ে যতগুলি পাথরের চাই ছিল, তার প্রত্যেকটির ওপর থেকে নিচ অবধি অঙ্কের হিজিবিজিতে ভরা, খড়ি দিয়ে লেখা। তার যিনি গুরু, তার কাছ থেকেই গণিতানন্দ অতীত ভবিষ্যতে বিচরণের রহস্য জানতে পেরেছিলেন। আমি গণিতানন্দের কাছ থেকেই জেনেছিলাম যে এভারেস্টের চেয়েও 5000 ফুট উঁচু একটি পাহাড়ের চূড়া ছিল হিমালয়ে। আজ থেকে প্রায় 47,000 বছর আগে একটা প্রলয়ঙ্কর ভূমিকম্পে এই পাহাড়ের অর্ধেকটা নাকি মাটির ভেতরে ঢুকে যায়, এবং এই একই ভূমিকম্পে উত্তর হিমালয়ের একটি পাহাড়ে ফাটল ধরে তার থেকে একটি ঝর্ণা বেরিয়ে এই যে নদীটি বয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে, সেটি সৃষ্টি করে। আশ্চর্য, আশ্চর্য। বদনবাবু চাদরের খুঁট দিয়ে কপালের ঘাম মুছে বললেন, আপনার ওই যন্ত্রটি কি তার কাছ থেকেই পাওয়া? আগন্তুক বললেন, হ্যাঁ, মানে ঠিক পাওয়া নয়, উনি উপাদান বলে দিয়েছিলেন। আমি সেই সব সংগ্রহ করে যন্ত্রটি নিজেই তৈরি করে নিয়েছি। এই যে নলটা দেখছেন, এটা কিন্তু রাবার নয়, এটা একরকম পাহাড়ি গাছের ডাল। এই যন্ত্রের একটি জিনিসের জন্য আমাকে কোনো দোকানে বা কারিগরের কাছে যেতে হয়নি। এর সমস্তই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। ডায়ালটায় দাগ কেটে নম্বর বসিয়েছি আমি নিজ হাতে, তবে নিজের হাতের তৈরি বলেই হয়তো মাঝে মাঝে বিগড়ে যায়। ভবিষ্যতের সুইচটা তো কদিন হলো কাজই করছে না। আপনি ভবিষ্যতে গিয়েছিলেন? একবারেই, তবে বেশি দূরে না, 30 শতাব্দীর মাঝামাঝি। কেমন দেখলেন? দেখব কি, এইখানে তখন বিরাট রাস্তা, আর আমি একমাত্র মানুষ পায়ে হাঁটছি। এক উদ্ভট গাড়ির তলায় পড়তে পড়তে বেঁচে গেছিলাম, তারপর আর যাইনি। আর অতীতে কত দূর গেছেন? ওই আরেকটা গোলমাল, আমার এই যন্ত্র দিয়ে সৃষ্টির গোড়ায় পৌঁছানো যায় না। তাই না, আমি অনেক চেষ্টা করেও সবচেয়ে পিছনে যত দূর গেছি তখন অলরেডি সরীসৃপরা এসে গেছে। বদনবাবুর গলা শুকিয়ে এলো। বললেন, কি সরীসৃপ? সাপ? আরে না না, সাপ তো বাচ্চা মানুষ। তাহলে? এই ধরুন ব্রন্টোসরাস, টাইরানোসরাস,
রেক্স, ডাইনোসরাস এসব আর কি? তার মানে আপনি কি ওই দেশেও গেছেন নাকি? এই তো ভুল। ওই দেশে কেন? আপনার কি ধারণা এসব জিনিস আমাদের দেশে ছিল না? ছিল নাকি? ছিল মানে এই ঠিক এইখানটাতেই ছিল, এই বেঞ্চ এর পাশটাতেই। বদনবাবুর মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ খেলে গেল। আগন্তুক বললেন, গঙ্গা নদী নামেনি তখনও। এইসব জায়গায় তখন ছিল এবড়ো থেবড়ো পাথরের ঢিপি আর লতাপাতা গাছপালার জঙ্গল। সে দৃশ্য আমি ভুলবো না। ওই জেটির জায়গাটায় একটা শ্যাওলা ভরা ডোবা চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা আলেয়া ধক করে জ্বলে উঠে মিনিটখানেক দুলে দুলে নিভে গেল। তার ওই আলোয় দেখলাম দুটো ভাটার মতো চোখ। চাইনিজ ড্রাগনের ছবি দেখেছেন তো? এও ঠিক তাই, বইয়ে ছবি দেখা ছিল। বুঝলাম এই সেই স্টেগোসরাস। কিসের জানি পাতা চিবুতে চিবুতে জলার ওপর দিয়ে ছপ ছপ করে এগিয়ে আসছে। মানুষ খাবে না জানি, কারণ এরা উদ্ভিদজীবী, কিন্তু তাও দেখি ভয়ে ঢোক গিলতে পারছি না। বর্তমানে ফিরে আসার সুইচটা টিপতে যাব, এমন সময় আমার মাথার ওপর হঠাৎ একটা ঝটপট শব্দ শুনে চমকে চেয়ে দেখি একটা টেরোড্যাকটিল, সেটা পাখি না জানোয়ার না বাদুর, জন্তুটার দিকে গোদ খেয়ে ধাওয়া করতে গেল। এ আক্রোশের কারণ বুঝলাম হঠাৎ আমার পাশেই পাথরের ঢিবিটার দিকে চোখ পড়াতে। পাথরের গায়ে একটা বেশ বড় ফাটলে দেখি একটা সাদা গোল চকচকে ডিম। টেরোড্যাকটিলের ডিম? হ্যাঁ, দেখে ভয়ের মধ্যেও লোভ সামলাতে পারলাম না। ওই দিকে লড়াই বেঁধেছে, আর এদিকে আমি ডিমটি বগল দাবা করে নিয়ে হে 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 হে। বদনবাবুর কিন্তু হাসি পেল না। গল্পের জগতের বাইরে হয় নাকি এসব? যন্ত্রটা আপনাকে পরীক্ষা করতে দিতাম। কিন্তু বদনবাবুর কপালের শিরা দপদপ করে উঠল। ঢোক গিলে বললেন, কিন্তু কি? ফল পাবার সম্ভাবনা খুবই কম। কেন? তবু একবার চেষ্টা করে দেখতে পারেন। লাভ না হলেও ক্ষতির সম্ভাবনা তো নাই। বদনবাবু গলা বাড়িয়ে দিলেন। আগন্তুক নলের মুখ দুটি বদনবাবুর দোকানে গুজে দিয়ে সুইচটা টিপে খপ করে তার ডান হাতের কবজিটা ধরে ফেললেন। নাড়িটা দেখতে হবে। বদনবাবু বলির পাঠার মতো কাঁপতে কাঁপতে মিহি গলায় বললেন, অতীত না ভবিষ্যৎ? আগন্তুক বললেন, অতীত, 5000 BC। চোখটা চেপে বন্ধ করুন। বদনবাবু অধীর উৎকণ্ঠায় মিনিটখানেক চোখ বুজে বসে থেকে বললেন, কই, কিচ্ছু হচ্ছে না তো। আগন্তুক তখন যন্ত্রটা খুলে নিলেন। হওয়ার সম্ভাবনা ছিল 1 কোটিতে 1 বার। কেন? আমার মাথার আর আপনার মাথার চুলের সংখ্যা যদি 1 হতো, তাহলেই আপনার ক্ষেত্রে যন্ত্রটা কাজ করত। বদনবাবু ফাটা বেলুনের মতো চুপসে গেলেন। হায় হায় হায়, এমন সুযোগটা এইভাবে নষ্ট হলো। আগন্তুক আবার থলির ভিতর হাত ঢুকালেন। হাতে গোল মতো একটা জিনিস, চাঁদের আলোয় এখন চারিদিকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। একবার হাতে নিয়ে দেখতে পারি? বদনবাবু কথাটা জিজ্ঞেস করার লোভ সামলাতে পারলেন না। আগন্তুক সাদা গোল চকচকে জিনিসটা এগিয়ে দিলেন। বেশ ভারী আর আশ্চর্য মসৃণ, টেরাডোক্টালের ডিম। দিন এবার উঠতে হয়। রাত হলো। বদনবাবু টেরাডোক্টালের ডিমটা ফিরিয়ে দিলেন। আরও কত অভিজ্ঞতা আছে এর কে জানে। বললেন, কাল আবার আসছেন তো এখানে? দেখি, কাজ তো পড়ে আছে অনেক। বইয়ে লেখা ঐতিহাসিক তথ্যগুলো তো এখনও সব কিছু যাচাই করা হয়নি। কলকাতার গোড়াপত্তনের ব্যাপারটাও দেখতে হবে একবার। চাণক্য বাবাজিকে নিয়ে বড় বেশি বাড়াবাড়ি করেছে এরা। আজ আসি। জয় জগদীশ্বর। ট্রামে উঠে বদনবাবুকে একটা বাজে অজুহাতে আবার নেমে যেতে হলো, কারণ পকেটে হাত দিয়েই তিনি চোখে অন্ধকার দেখলেন। মানিব্যাগটা উধাও। বাড়ির দিকে হাঁটতে 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 মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝেছি, যখন চোখ বন্ধ করেছিলাম আর লোকটা হাত ধরল নাড়ি দেখতে, ইস, ছি ছি ছি, কি বেকুবই না বলেছি আজ। বাড়ি যখন পৌঁছলেন তখন 8টা। বাবাকে দেখে বিলুর মুখটা হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। এতক্ষণে কিন্তু বদনবাবু অনেকটা হালকা বোধ করছেন। জামার বোতাম খুলতে খুলতে বললেন, আজ তোকে একটা ভালো গল্প বলবো। সত্যি তো? অন্য দিনের মতো নয় তো? না রে, সত্যি। কিসের গল্প বাবা? টেরাডক্টলের ডিম, আর তাছাড়া আরও অনেক। একদিনে ফুরোবে না। সত্যি বলতে কি, বিলুর খুশির খোরাক আজ একদিনে যত পেয়েছেন তিনি, তার দাম কি অন্তত 50 টাকা 32 নয়া পয়সাও হবে না?